দেখো তুমি যেই হও না কেন, আমাকে ব্ল্যাকমেল করে তুমি কিচ্ছু পাবে না। যেমনটা আমি বলেছি তুমি তেমনটা করো, না হলে তোমার ওয়াইফের ভিডিও ভাইরাল হয়ে যাবে। কে কে কেন করছো তুমি এগুলো? এগুলো করে তুমি কি পাবে বলতে পারো? কে তুমি? শাশুড়ি মা আপনি? হ্যাঁ আমি। থ্যাংক ইউ। কি দুষ্টুমি হচ্ছে? আমি কাজ করছি তো। এরকম দুষ্টুমি তো তোমার রোজ করা উচিত। অ্যাকচুয়ালি রূপা, আসলে হয়েছে কি, আমি যে প্রজেক্টের পেছনে গত 1.5 বছর পড়ে আছি, কালকে সেটার প্রেজেন্টেশন। আজকে আমার সত্যি কাজ আছে, আমি কালকে কথা বলবো তোমার সঙ্গে। কাজের অজুহাত কতবার দেবে তুমি? আমার প্রয়োজনের কি হবে? তোমার আবার কি প্রয়োজন? তোমার সব প্রয়োজনই তো পুরো হচ্ছে। আরে টাকা আছে, সম্মান আছে, আর কি দরকার তোমার? আর তাছাড়া তুমি হলে সাক্ষীর সৎ মা, কিন্তু তা সত্ত্বেও নিজের মার থেকে তোমায় বেশি ভালোবাসে। আর কি চাই? আমার সাক্ষীর নয়, তোমার ভালোবাসা চাই। একজন স্বামীর ভালোবাসা, যা আমি কোনোদিন পাইনি। প্লিজ, বললাম তো আমি কাজ করছি, পরে কথা বলবো। মে আই কাম ইন স্যার? আরে কপিল, এসো এসো। ভেরি গুড মর্নিং স্যার। গুড মর্নিং। মর্নিং কপিল। কপিল, মিট মাই ওয়াইফ রূপা। ওয়াইফ? কি হলো, কোনো প্রবলেম আছে নাকি? অফকোর্স নট স্যার, নট এট অল। হ্যাঁ রূপা, এ হলো কপিল আগরওয়াল, আমার কোম্পানির নতুন বিজনেস আইডল। হাই। হ্যালো ম্যাডাম, হাউ আর ইউ? আই এম গুড। আমি আপনাদের জন্য চা নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, স্যার এখানে সাইন করে দিন। হ্যাঁ, তুমি দেখে নিয়েছো? হ্যাঁ স্যার। সব ওকে তো? হ্যাঁ সব ওকে স্যার। আরো একটা এখানে। ঠিক আছে। এ তো রূপার গলা। স্যার আমি দেখবো গিয়ে? হ্যাঁ প্লিজ। ওকে স্যার।
ম্যাডাম, ম্যাডাম, আর ইউ ওকে? কপিল আপনি যান, আই এম ওকে। শিওর ম্যাডাম? শিওর। সাবধানে। সাবধানে ম্যাডাম। রূপা, কি হলো? হঠাৎ করে পাটা মচকে গেছে। ম্যাডাম সাবধানে। আমি ডাক্তারকে ফোন করছি। আরে তুমিও না, ছোট ছোট ব্যাপারে ডক্টরকে কল করো। একটা কাজ করো, তুমি কাবার্ড থেকে আমাকে ক্রেপ ব্যান্ডেজটা দাও। হ্যাঁ, স্যার, আমি দেবো? ওই আলমারির মধ্যে আছে, প্রথম ড্রয়ারটার মধ্যে। ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওটাই বক্সটা। আহ কিন্তু আমি ওটা তো বাঁধতে পারি না। জানি, দাও কপিল, আমাকে দাও, আমি ভাবছি। আরে এই ব্যথার মধ্যে তুমি কি করে পারবে? কপিল, প্লিজ ওটার থেকে ক্রিমটা বার করে একটু লাগিয়ে বেঁধে দাও না প্লিজ। স্যার আমি? কিন্তু আরে জেদ করো না তো কপিল। ওকে আহ ম্যাডাম, পাটা। রূপা, হ্যাঁ, আমি নোটিস করলাম যে তুমি কপিলকে খুব গভীরভাবে দেখছিলে। তোমার মাথার মধ্যে কি সেটাই চলছে যেটা আমার মাথায় চলছে? মানে মানেটা হলো এটাই যে কপিল জবে থেকে আমার কোম্পানিতে জয়েন করেছে, ওর যোগ্যতা আর ওয়ার্ক এফিসিয়েন্সি দেখার পরে মাথায় একটা ভাবনা আসে যে কপিলের মতন উপযুক্ত ছেলে আমাদের সাক্ষীর জন্য একেবারে ঠিক হবে। তোমার কি বিচার বলো? ওফো, তোমার দেখছি সব ব্যাপারেই তাড়াহুড়ো। আরে একবার সাক্ষীর সাথে কথা তো বলো এই ব্যাপারে, কারণ বিয়েটা তো ওকেই করতে হবে, তাই না? আরে ওকে কি জিজ্ঞেস করব, ও হলো আমার মেয়ে। ও জানে যে ওর পাপা কখনো ওর জন্য ভুল সিদ্ধান্ত নেবে না। ইয়েস, একদম ঠিক বলেছো তুমি বাবা। তুমি জীবনে কোনো ভুল ডিসিশন নিতেই পারো না। গুড মর্নিং বাবা। মর্নিং মা। গুড মর্নিং মা। গুড মর্নিং। মা, মা তুমি এখনো জেগে আছো? এই প্রশ্নটা তো আমার তোমাকে করা উচিত। ওই তো তখন তোমাকে বললাম আমার এক্সাম চলছে, তো সেটার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম আমি।
খুব জল পিপাসা পেয়েছিল, তাই কিচেনে আসলাম জল নিতে। ওকে, গুড নাইট। গুড নাইট। রূপা, হয়তো তোর এতটা দুর্ভাগ্য নয় যতটা তুই ভাবছিস। হ্যাঁ হ্যাঁ, ঠিক টাইমেই চলে আসবো। আপনি চিন্তা করছেন কেন? দেরি হয়েছে আমার কখনো? স্যার, চা কফি? হ্যাঁ, দেখুন আপনি তো ভালো করেই জানেন যেটা স্যারের ড্রিম প্রজেক্ট। যে কোনো ভাবে আমাদের এই প্রজেক্টটা চাই স্যার, তাই এটা মাথায় রাখবেন। ওকে, থ্যাংক ইউ, আইল বি দেয়ার। কি হয়েছে রূপা? ও, মাথাটা বড্ড ব্যথা করছে। ডক্টরকে জিজ্ঞেস করে ওষুধও খেলাম, তাও কমছে না। সাবধানে থেকো। আমি চললাম। আরে চলো, আমি তোমায় এগিয়ে দিই। আরে তুমি বিশ্রাম নাও, আমি চলে যাচ্ছি। শুধু এইটুকুই প্রার্থনা করো যাতে আমি এই প্রজেক্টটা পেয়ে যাই। আরে পেয়ে যাবে মানে কি? পেয়ে গেছো মনে করো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাঁ, হ্যাঁ, বাই। গুড মর্নিং স্যার। গুড মর্নিং জগন। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং স্যার। আরে ভেরি গুড মর্নিং। হাউ আর ইউ? ভেরি গুড স্যার, ভেরি গুড। আমরা লেট হইনি তো? না স্যার, একদম লেট হয়নি। যাওয়া যাক। কাম। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ রূপা, ওই তোমার মাথা ব্যথা কেমন আছে? আরে তুমি আমার কথা ছাড়ো, তোমার কথা বলো। তোমার মিটিং হয়ে গেছে? প্রজেক্ট পেয়ে গেছো তো? আরে কি বলছো রূপা, এখনো মিটিং শুরুই হয়নি। কি? ওই অ্যাকচুয়ালি তাড়াহুড়োয় আমি বেডরুমেই ফাইলটা ফেলে এসেছি। তুমি একটু দেখে দেখো, ওটা কাউকে পাঠাচ্ছি ওটা আনতে। তুমি একদম চিন্তা করো না, আমি ফাইল খুঁজে রাখছি। ঠিক আছে, থ্যাংক ইউ। বাই। আই এম রিয়েলি সরি ম্যাডাম, আসলে ফাইল নেওয়ার তাড়ায় নক করতে ভুলে গেছিলাম। ম্যাডাম ওই ফাইলটা। হুম, ম্যাডাম, ম্যাডাম,
ম্যাডাম, সাহেব ফাইলটা চাইছেন। কপিল স্যার আসেনি? ম্যাডাম, উনিও স্যার, পিয়ন নয়। ম্যাডাম, ফাইলটা ম্যাডাম। অনেকে ঠিক কথাই বলেন, কোনো কোনো সময় মানুষের ইচ্ছে তার সব থেকে বড় শত্রু হয়ে যায়। সে কিছু বোঝার আগেই তাকে অন্যায়ের পথের দিকে ঠেলে দেয়। আজকের আমাদের এই গল্পটাও এরকমই মানুষের সম্পর্কের মধ্যে ঘোরে। নমস্কার, আমি হলাম অমিত পাচৌরি আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। আজকের আমাদের এই অদ্ভুত গল্পটাও এরকমই একজন মহিলাকে নিয়ে, যে অর্থ এবং সম্পদ প্রাপ্তির লোভে একজন বয়স্ক মানুষকে বিয়ে তো করে ফেলেছিল, কিন্তু তার ভালোবাসা পায়নি। ভালোবাসা যা স্বামী স্ত্রীর সম্পর্ককে মজবুত করে তোলে। তার মধ্যে জমে থাকা ইচ্ছেগুলো পূর্ণ করার লোভে রূপা কপিলের প্রতি আকর্ষিত হয়েছিল, যার ফলাফল স্বরূপ সে কপিলকে পাবার জন্য সেই ঘটনা ঘটালো যা যে কোনো বিবাহিত স্ত্রীর মর্যাদাহানির জন্য যথেষ্ট। সেরকমই অন্যদিকে কপিল, যার রূপার চক্রান্তের ব্যাপারে কোনো ধারণাই ছিল না, আর সেই কারণেই রূপার ইচ্ছেগুলো পূর্ণতা পেয়েছিল। আসুন দেখা যাক রূপার এই অবদমিত ইচ্ছেগুলো তাকে কি দোষী বানিয়ে তুলবে, আর কোন দিকে বাঁক নিতে চলেছে কপিলের জীবন। চিয়ার্স! Cheers! হ্যাঁ, সবাই শোনো, এখন যেটা আমি বলতে যাচ্ছি সেটা হলো, আমাদের কোম্পানি গত 1.5 বছর ধরে যে প্রজেক্টটা পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছিল, সেটা আমাদের কপিল মাত্র 1.5 সপ্তাহের মধ্যেই পেয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ স্যার, কিন্তু এগুলো আপনার গাইডেন্স ছাড়া সম্ভব ছিল না। কাম অন। আচ্ছা হ্যাঁ, এখন যেটা আমি বলবো সেটা একজন বস হিসেবে নয়, বরং ছেলের মতো দেখি বলে বলবো। ইয়া অফকোর্স স্যার, প্লিজ বলুন। কপিল, আমি আমার মেয়ে সাক্ষীর বিয়ে তোমার সঙ্গে দিতে চাই। স্যার, আমি এ বিষয়ে কথা দেওয়ার আগে জানতে চাই যে সাক্ষীর এই বিয়ের ব্যাপারে মত আছে নাকি নেই। কপিল, সাক্ষী খুব ভালো করেই জানে যে ওর প্যারেন্টস ওর জন্য যাই ভাবুক না কেন সেটা ভালোর জন্যই হবে। কি সাক্ষী? অফকোর্স অফকোর্স, ইয়েস। ঠিক আছে ভাই, এই আনন্দে তাহলে এক এক পেগ হয়ে যাক। আর তারপর যখন আমি ওখানে বাঘটা দেখলাম, বাঘটা নিজেই পালিয়ে গেল। শশাঙ্ক, অনেক হয়েছে জোকস। খাবার ঠান্ডা হচ্ছে তো। হ্যাঁ, খিদে তো পেয়েছে। আরে দাও দাও, খাবার দাও। হ্যাঁ কপিল, হ্যাঁ স্যার। আমি জেনেছি যে পরের সপ্তাহে একটা ভালো লগ্ন আছে। আমি এটা চাই যে তোমাদের দুজনের বিয়েটা সেদিনই হয়ে যাক। যেমনটা আপনি ঠিক মনে করবেন স্যার। আই এম সো সরি, আই এম সো সরি। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, আমি করছি। আই এম সো সরি কপিল। ইটস ওকে ম্যাডাম, কোনো ব্যাপার নয়। রূপা, একটা কাজ করো, আমার আলমারি থেকে পাজামা পাঞ্জাবি বের করে দিয়ে দাও, চেঞ্জ করে নেবে। যাও। হ্যাঁ। না না স্যার, আমি ঠিক আছি, এটা পরিষ্কার হয়ে গেছে। কি ঠিক আছে? চলো ভেতরে। আরে দেখলি মা, দেখলি, এখন থেকেই শাশুড়ি হয়ে উঠেছো দেখছি। তুমিও না। স্যার, আরে যাও 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 বাবা, যাও। হ্যাঁ স্যার। সাক্ষী, কি হয়েছে মা? আচ্ছা শোন, আমার একটা কথা শোন। আরে এমন ভালো ছেলে না ভাগ্যবানরাই পায়, যেমন আমার সৌভাগ্য, আমি আমার রূপাকে পেয়েছি। কপিল, থ্যাংক ইউ ম্যাডাম।
আরে কপিলের এত দেরি হচ্ছে কেন? স্যার এসো এসো এসো। আরে রূপা, কপিলকে দেখে তো এটা মনে হচ্ছে না যে আমি খুব বেশি মোটা হয়ে গেছি। আর হ্যাঁ কপিল বাবা, তুমি খাবারটা খেয়ে নাও, আমার ডিনার তো হয়ে গেছে, এবার আমার চোখ বুজে আসছে। হ্যাঁ শোনো, এখন রাত অনেকটাই হয়ে গেছে, আমার মনে হয় যে তোমার আজ রাতটা এখানেই থেকে যাওয়া উচিত। না না স্যার, ঠিক আছে, এতটাও রাত হয়নি, আমি চলে যেতে পারবো। আরে না বলছো কেন? আরে সংকোচ কিসে, সংকোচ করছো কেন তুমি? আর তুমি এখন এই বাড়ির হবু জামাই, শ্বশুরের হুকুম কিন্তু শুনতে হবে, তার উপর শাশুড়িও আছে। হ্যাঁ আরে হ্যাঁ, থেকে স্যার। যাও। ওকে, গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট এভরিবডি। গুড নাইট। গুড নাইট, টেক কেয়ার। বাই বাই। মা, আমিও ঘুমাতে যাচ্ছি। গুড নাইট। গুড নাইট সোনা। তাহলে আমাদের হবু জামাই আর একটা করে পেক হয়ে যাক। ওকে। থ্যাংক ইউ। চিয়ার্স। চিয়ার্স। কি হলো? কি ভাবছো? রবি, কতদিন এইভাবে চলবে বলো তো? তোমাকে আমি বলেছিলাম বাবা আমার বিয়ের জন্য ছেলে খুঁজছে। তুমি কবে কবে আমাদের কথা বলবে? তুমি জানো তো যে তোমার বাবা কখনোই মানবে না। তাহলে আমরা পালিয়ে যাই, তাই না? আরে সাক্ষী, কোথায় যাব? এখনো জব পাইনি আমি। তোমাকে তো বিয়ে দিতে চলেছে, তাহলে করে নাও, কি যায় আসে? আমি আজও লুকিয়ে এসেছি, পরেও তারপর লুকিয়েই আসবো। বেরো এখান থেকে। আমি বুঝতে পেরে গেছি তুমি আমাকে কতটা ভালোবাসো। সাক্ষী, কথাটা তো শোনো। আমি কিচ্ছু শুনবো না। যদি তোমার চিন্তা ভাবনা আমি আগেই জানতে পেরে যেতাম, তাহলে এত দূর পর্যন্ত এগোতো না। একটা কথা ভালো করে শুনে নাও, আজকের পর থেকে আমার সাথে কোনো রকম যোগাযোগ করবে না। বেরো এখান থেকে, বেরো। গুড নাইট ডার্লিং। ম্যাডাম আপনি? শশাঙ্ক,
তুমি আমাকে ম্যাডাম কেন বলছো? আমি তো তোমার রূপা। রূপা। না না ম্যাডাম, আমি কপিল, আমি স্যার নই। আর আপনার কি হয়েছে? আপনার অনেক নেশা হয়ে গেছে ম্যাডাম। আমি এতটাও নেশা করিনি যে তোমাকে চিনতে পারবো না। ম্যাডাম, ম্যাডাম প্লিজ নিজেকে সামলান। আপনি চোখ খুলুন ম্যাডাম, প্লিজ। আপনার নেশা হয়ে গেছে। ম্যাডাম, ম্যাডাম আমার কথাটা বুঝুন ম্যাডাম, প্লিজ। ম্যাডাম কি করছেন ম্যাডাম? ম্যাডাম, শশাঙ্ক, ম্যাডাম, আই লাভ ইউ। ম্যাডাম আপনি প্লিজ। আই লাভ ইউ ডার্লিং। ম্যাডাম, হে ভগবান, কি হচ্ছে আমার সঙ্গে এগুলো? যদি স্যার এখানে আমাদের একসাথে দেখে ফেলে তাহলে কি হবে? আমি কি উত্তর দেবো নাকি? কপিল, তুমি আমাকে তোমার ঘরে নিয়ে এসেছো কেন? না না ম্যাডাম, আমি আপনাকে এখানে আনিনি। ইনফ্যাক্ট আপনি নেশার ঘরে এখানে চলে এসেছেন আর আমাকে স্যার ভাবছিলেন আপনি। হে ভগবান, আমি আমি মনে হয় ঘুমের ঘরে চলে এসেছি। কপিল, তুমি সত্যি কথা বলছো তো? আমাদের মধ্যে কিছু নাহলে আমি আমার হাজবেন্ডের চোখের দিকে তাকানোর আগেই নিজের প্রাণ দিয়ে দেবো। না ম্যাডাম, আমি সত্যি বলছি, এমনটা কিচ্ছু হয়নি, কিচ্ছু খারাপ হয়নি। আমাকে বিশ্বাস করুন। থ্যাংক গড। আমার এটা ভেবে এমনিই লজ্জা করছে যে না জেনে বুঝে আমি সব। তুমি আমাদের মধ্যে যাই কিছু হয়েছে প্লিজ আমাদের মধ্যেই রেখো। যদি কেউ জানতে পেরে যায় তো আমি কারোর দিকে তাকাতে পারবো না। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, এই ব্যাপারটা যেরকম আপনার জন্য এম্বারেসিং সেরকমই আমার জন্যও। এই ব্যাপারটা এখন আমাদের মধ্যেই থাকবে। গুড নাইট। কপিল, এবার আগামী দিনে তো তুই তাই করবি যা আমি চাই। রূপার কপিলকে পাবার ইচ্ছা বাড়তেই চলেছিল আর সেই জন্যই সে একটা বড় পরিকল্পনা করল। কপিলের বিয়ে সাক্ষীর সাথে দিয়ে কপিলকে নিজেদের বাড়ি নিয়ে এলো আর সে সেই পরিকল্পনায় সফল হয়। রূপার ইচ্ছেগুলো সম্পর্কে অজ্ঞাত কপিল সাক্ষীর সঙ্গে তার নতুন জীবন শুরু করে ফেলেছিল। এই ব্যাপারে সে অজ্ঞাত ছিল যে সাক্ষীর সঙ্গে তার বিয়ে আসলে রূপার পরিকল্পনার একটা বড় অংশ। আসুন দেখা যাক যে কপিলকে পাবার ইচ্ছা রূপাকে দিয়ে আর কি কি করিয়ে নিতে পারল। কি করছো কবিতা? ম্যাডাম, মেথি শাক বানাচ্ছিলাম। তোকে কতবার বলেছি যে আমাকে জিজ্ঞেস করে রান্না কর। দে আমাকে দে, আমি করছি। একটা কাজ কর কবিতা, তুই মেথি বানা। আচ্ছা ম্যাডাম। সাক্ষী, সাক্ষী আমি এসে গেছি।
শাশুড়ি মা আপনি? মা, তুমি এখানে কি করছো? আর তুমি আমাদের বাথরুমে কেন স্নান করছিলে? সাক্ষী শোনা, আমার বাথরুমের গিজারটা খারাপ হয়ে গিয়েছিল, তাই স্নান করার জন্য তোমার বেডরুমে এসেছিলাম। আই এম সরি। মা, তুমি এটা কেমন কথা বলছো? আমি সেরকম কিছু বলিনি। সাক্ষী একটু বাইরে এসো, কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। কি হলো তোমার? তুমি হঠাৎ করে আমাকে বাইরে ডাকলে কেন? দেখো সাক্ষী, আমরা আগামী 2-3 দিনের মধ্যে এখান থেকে শিফট করব। কিন্তু হঠাৎ? এখনো তো বাড়ির ইন্টেরিয়ারই কমপ্লিট হয়নি। তো 2 বছর ধরে যদি ইন্টেরিয়ার না হয়, আমরা কি এখানেই থাকবো? আচ্ছা ঠিক আছে, তুমি রেগে যাচ্ছ কেন? আমি এখানে থাকি আর ওখানে থাকি, বিষয়টা একই। দাঁড়াও, আমি মা বাবাকে জিজ্ঞাসা 1 করি। মিনিট, কোনো প্রয়োজন নেই। আমরা দুজন স্বামী স্ত্রী, আর এই সিদ্ধান্ত আমাদের, আর এটা আমরা সম্পূর্ণ করবই। কপিল, তুই যতই আমার থেকে দূরে চলে যাস না কেন, কিন্তু ফিরে তো তোকে আমার কাছেই আসতে হবে। আমাদের নতুন বাড়িতে প্রথম রাত, শুরু হয়েছে আমাদের জীবনের নতুন অধ্যায়। একটু জমকালো হওয়া উচিত, তাই না? দেখো, আমার একটু সময় চাই। সাক্ষী, কয়েকদিন হলো মাত্র আমাদের বিয়ে হয়েছে। কি হয়েছে? তুমি কি আমাকে পছন্দ করো না? না, যদি পছন্দ নাই করতে, তাহলে বিয়েতে তুমি রাজি হলে কেন? তাহলে এই ব্যাপার, আমার অবর্তমানে এগুলো চলছে। দেখো, এইসব মিথ্যে কথা। রবি আমার বয়ফ্রেন্ড ছিল, কিন্তু কিন্তু বিয়ের পরে আমি দেখা করিনি ওর সাথে কথাও বলি না। এগুলো তোমাকে কে পাঠিয়েছে? চুপচাপ আমার পাঠানো এই অ্যাড্রেসে চলে এসো, না হলে তোমার ওয়াইফের এই ভিডিওটা ইন্টারনেটে ভাইরাল হয়ে যাবে। কি? কপিল, এবার কি হবে? যদি এটা কেউ দেখে নেয়, তাহলে বাবাকে মুখ দেখাতে পারবো না। আর এই ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, আমি তো আর কাউকেই মুখ দেখাতে পারবো না। কপিল, প্লিজ। সাক্ষী, নিজেকে সামলাও, এখন নিজেকে সামলাও তুমি। আমি আমি আছি বুঝতে তো। পারছি না আমি কি করব। এইসব কে করলো? দেখো, তুমি যেই হও না কেন, আমাকে ব্ল্যাকমেল করে তুমি কিচ্ছু পাবে না। যেমনটা আমি বলেছি তুমি তেমনটা করো, না হলে তোমার ওয়াইফের ভিডিও ভাইরাল হয়ে যাবে। কে কে কেন করছো তুমি এগুলো? এগুলো করে তুমি কি পাবে বলো? শাশুড়ি মা আপনি? হ্যাঁ আমি। চমকে উঠলে কেন জামাই? ঘাবড়ে গেলে কেন? অচেনা নাকি আমি?
তোমারই তো শাশুড়ি মা। এসব কিছু আপনি করেছেন? ছি, লজ্জা পাওয়া উচিত আপনার। লজ্জা আমার পাওয়া উচিত? নিজের বউয়ের ভিডিও দেখোনি নাকি তুমি? হ্যাঁ, আমি এসব করেছি। কিন্তু কেন করেছি? তোমাকে পাওয়ার জন্য করেছি তো। ভালোবাসার প্রয়োজন ছিল আমার, যেটা কখনোই আমি আমার বৃদ্ধ স্বামীর কাছ থেকে পাইনি। বন্ধ করুন আপনার ফালতু কথা। খুব নোংরা মহিলা আপনি। আমার প্রথমেই মনে হচ্ছিল, সন্দেহ হয়েছিল আমার, কিন্তু প্রতিবারই আমি ভাবছিলাম যে আমি কোথাও ভুল করছি। কিন্তু আপনি তো সমস্ত সীমা অতিক্রম করেছেন। আপনার নোংরা ইচ্ছাগুলো পূরণ করার জন্য আপনি এত নিচে নামলেন। এই সমস্ত নোংরা কাজ করে আমাকে ব্ল্যাকমেল করে আপনি আমাকে পেয়ে যাবেন? কখনো না। আমি এখনই যাচ্ছি আর আপনার এই কার্যকলাপ সম্পর্কে সবাইকে জানাবো। কপিল, তুমি আমাকে তোমার ঘরে কেন নিয়ে এসেছো? না না ম্যাডাম, আমি আপনাকে এখানে আনিনি। আপনি নিজেই নেশার ঘরে এখানে এসেছেন। যদি কেউ জানতে পেরে যায় তো আমি কারোর দিকে তাকাতে পারবো না। না ম্যাডাম, আমি সত্যি বলছি, এমনটা কিচ্ছু হয়নি আমাদের মধ্যে। আরে জামাই, থেমে গেলে কেন তুমি? যাও গিয়ে সবাইকে বলো। বরং আমি তো বলবো পুলিশকেও বলো। আসলে কি বলো তো, আমার কাজটাও সহজ হয়ে যাবে। পুলিশকে ডাকবে তুমি, কিন্তু কথা তো ওরা শুনবে আমার। আমার জামাই আমার সাথে নোংরামি করার চেষ্টা করছিল অফিসার। আমার সাথে বেশি তর্ক নয় আর চালাকিও নয়। যদি তোমাকে পাওয়ার জন্য আমি এত কিছু করতে পারি, তাহলে নিজেকে বাঁচানোর জন্য আমি কি করতে পারি সেটা তো তুমি বুঝতেই পারছো। তাহলে নিজেকে বাঁচানোর জন্য চুপচাপ যা আমি তোমাকে বলবো মেনে নাও। নিজের জীবন গারদের ওপারে কাটানোর চেয়ে ভালো আমার জীবনকে পূর্ণ করো। না শাশুড়ি মা, না প্লিজ। এতে তুই তো ভালো থাকবি আর আমিও। শাশুড়ি মা, এটা কি করছেন? প্লিজ। জামাই, এত ভালো সময় কাটানোর পর এরকম মন খারাপ করে থাকলে কি করে চলবে? আরে হাসো, এটা তো সবে শুরু হলো। আর এটা কি এরকম শুকনো মুখে বাই? যাওয়ার আগে জড়িয়ে ধরে বাই বলবে না? কাল তৈরি থেকো, জায়গা আর সময় আমি বলে দেব। রূপা, তোমায় আমি কি ভেবেছিলাম, আর তুমি? আরে তোমার স্ত্রীর মা, উনি তোমার শাশুড়ি। কেন এরকম করলে? কেন এরকম করলে তুমি? হ্যাঁ? আর রূপা, তুমিও? আর তোমার তোমার লজ্জা করলো না এসব করতে গিয়ে? আমার চোখের আড়ালে? ছি! তোমাদের দুজনকেই ছাড়বো না। তোমাদের দুজনকে এমন শাস্তি দেব যা কল্পনাও করতে পারছো না তোমরা। আমি তোমাদের ছাড়বো না, দেখাচ্ছি আমি তোমাদের। আরে আমাকে ঠকাচ্ছো শশাঙ্ক, তোমরা। শশাঙ্ক, আমাকে তোমরা দুজনে মিলে ঠকিয়েছো। আমি ছাড়বো না কাউকে। আমার সাথে এত বড় অন্যায়। ঠিক আছে, শশাঙ্ক, ছাড়বো না। আরে তুমি তুমি এটা কি করছো? তুমি আগে আমার কথা শোনো আর রিভলভারটা নিচে করো। তুমি যেরকম ভাবছো সেরকম কিছু হয়নি। তুমি, তোমাকে ভালো মানুষ ভেবে সবকিছু দিয়ে রাজা করে দিয়েছিলাম, আর তুমি এইভাবে সম্মান ধুলোয় মেশালে। হ্যাঁ, আমি ছাড়বো না তোমাকে, কিছুতেই না। তোমার প্রাণ নিয়ে নেব আমি। ছাড়বো। বাবা, বাবা,
এটা কি করলেন আপনি? বাবাকে আপনি মেরে ফেললেন? যদি ওকে না মারতাম তাহলে ও আমাদের মেরে দিত। আমরা এখন কি করব? চলো ওকে আমার সাথে নিয়ে চলো। কোথায়? যা আমি বলছি সেটা শোনো। একদমই না, মাথা খারাপ আপনার। কোথাও যাব না আমি। আমি এখন পুলিশের লোককে ফোন করে সব সত্যিটা বলে দেবো। হ্যাঁ, পুলিশ? ব্যাস, কি বলবে তুমি? এটা ভুলে যেও না যে তুমিও আমার সাথে এই খুনের সাথে জড়িয়ে। যদি আমি ফাঁসি না, তাহলে আমার সাথে তুমিও ফাঁসবে। আরে ভিডিওটা মনে আছে তো? 1 মিনিট আমার সময় লাগবে না তোমাকে আসামি প্রমাণ করতে। তাই জন্য আমি যা বলছি তাই শোনো, বুঝেছো? এটা আপনি ঠিক করলেন না, একদমই না। আমার নাটকের সাথে থাকতে হবে, বুঝেছো? কতবার বলেছিলাম যে আর খেও না, তাও আমার কথা শুনতে না। নেশার মধ্যে ছাদ থেকে পড়ে গেছো। পড়ে গেছে না ফেলে দিয়েছেন? এটা আপনি কি বলছেন ইন্সপেক্টর সাহেব? ফেলে দিয়েছে? এরকম কেউ কেন করবে? হ্যাঁ ইন্সপেক্টর, কেন কেউ আমার বাবাকে খুন করবে? কি মিস্টার কপিল, কিছু বলবেন? ও আবার কি বলবে? এদিকে এসো। তুমি? স্যার, কালকে রাতে সাহেব আর মেম সাহেবের ঝগড়ার আওয়াজ শুনে আমরা বাইরে আসি। স্যার, স্যার খুব ভয় পেয়ে গেছিলাম স্যার। এই মহিলা আমার জীবন বরবাদ করে দিয়েছে স্যার। ও আমাকে ব্ল্যাকমেল করেছে, জোর করে আমার ভিডিও তৈরি করেছে। আর বাবা যখন এগুলো জানতে পেরে গেছিল তখন ও বাবাকেও। এইসব মিথ্যে মিথ্যে নাটকের কথা আদালতে বলবেন। চলুন, নিয়ে চলো, চলুন। একজন পরপুরুষকে পাওয়ার ইচ্ছে রূপাকে খুনি বানিয়েছিল। আবার অন্যদিকে কপিল, যে নিজের অজ্ঞাতসারেই রূপার অন্যায়ের ভাগীদার ছিল। বন্ধুরা, যদি কপিল চাইতো তাহলে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়ে নিজের সাথে হওয়া এই অন্যায়ের থেকে বাঁচতে পারত। কপিল যখন জানতে পারল যে তাকে ব্ল্যাকমেল আর কেউ করছে না, তার শাশুড়ি রূপা করছে, তখন তার পুলিশের সাহায্য নেওয়া উচিত ছিল। কিন্তু সে এটা করেনি। সে চুপ থেকেছিল, এটা ভেবেই যে তার স্ত্রী সাক্ষী আর তার সম্মান যেন কোনোভাবেই নষ্ট না হয়। আর তার এই চুপ থাকাই শশাঙ্কের মৃত্যুর কারণ হয়ে উঠল। বন্ধুরা, ব্ল্যাকমেলিং করা আর ব্ল্যাকমেলিং সহ্য করা দুটোই জঘন্য অপরাধ। যদি এই কার্যকলাপ ঠিক সময় বন্ধ না করা যায়, তবে আপনার জীবনে কোনো বড় রকম অঘটন ঘটতেই পারে। এরই সাথে সাথে আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের এই গল্প নিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো সত্যি আর রোমাঞ্চকর গল্প নিয়ে। ততদিন মাথায় রাখবেন যে অন্যায়ের থেকে যদি বাঁচতে চান তাহলে অ্যালার্ট থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।